বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা হতে ব্রিফ কোশ্চেন যেভাবে পরীক্ষায় আসতে পারে তা হচ্ছে, কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা কি? ইংলিশ ভার্সন অংশে কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ ইমাজিনারি নাম্বার? এই কোশ্চেনটা ম্যানেজমেন্ট 2022 সালের পরীক্ষায় এসেছিল। আনসারটা হবে এভাবে: সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বলে। অবাস্তব সংখ্যা বলে। এক নম্বরে ব্রিফ কোশ্চেনের জন্য এইটুকু আনসারই এনাফ। এরপরে তোমরা উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয়। উদাহরণ কেমন হতে পারে? আমরা কি বললাম? সকল ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে কি? নেগেটিভ নাম্বার। তাহলে তুমি তো নেগেটিভ নাম্বার চিনো। নেগেটিভ নাম্বার কেমন হবে? -1, -2, -3, -4, এই সবগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। এই যে ঋণাত্মক সংখ্যাগুলো লিখলাম, এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল। বর্গমূল চিহ্ন কিভাবে দেয়? এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। তাহলে সকল ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারের উপরে যদি আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিই, এভাবে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, সাথে সাথে এই সংখ্যাটা হয়ে গেল কেমন সংখ্যা? এটা হয়ে গেল অবাস্তব সংখ্যা। আবার এই সংখ্যার উপরে যখন আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল অবাস্তব সংখ্যা। যখন এই সংখ্যার উপরে বর্গমূল চিহ্ন দিলাম, তখন এটা হয়ে গেল অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এই সংখ্যার উপর আমি এখনো বর্গমূল দিই নেই, তাহলে এই সংখ্যাটা এখন পর্যন্ত বাস্তব সংখ্যা আছে। যখনই বর্গমূল দিয়ে দিবে, তখন এটা হয়ে যাবে অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটার উপরে বর্গমূল দিলাম, এই সংখ্যাটা এখন হয়ে গেল অবাস্তব সংখ্যা। তাহলে উদাহরণ আমরা কি লিখতে পারি? আমরা প্রথমে ঋণাত্মক সংখ্যা লিখবো, -1, -2, -3, ইচ্ছা মতো ঋণাত্মক সংখ্যা লিখবা। লেখার পরে এই সংখ্যাগুলো এখন কেমন সংখ্যা? এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। এই ঋণাত্মক সংখ্যার উপরে যখনই তুমি বর্গমূল চিহ্ন দিয়ে দিবে, সাথে সাথে এটা হয়ে গেল অবাস্তব সংখ্যা। তোমার ইচ্ছা মতো যে কোনো দুই একটা উদাহরণ তুমি দিতে পারো। তাহলে আমরা ইত্যাদি লিখে দিলাম। তাহলে আমাদের এক নম্বরের জন্য এইটুকু আনসারে যথেষ্ট। সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে। উদাহরণ আমরা দিয়ে দিলাম। এইটুকু আনসার দিলেই তুমি মোটামুটি একের মধ্যে 1 মার্কস পেয়ে যাবে। পরবর্তী ব্রিফ কোশ্চেন তোমরা খেয়াল করো, কাল্পনিক সংখ্যার প্রতীক কি? এই কোশ্চেনটা ম্যানেজমেন্ট 2021, ফাইন্যান্স 2016 এবং মার্কেটিং 2016 সালের পরীক্ষায় এসেছিল। তাহলে এই ব্রিফ কোশ্চেনের আনসার আমরা কিভাবে করতে পারি? আনসারটা হচ্ছে, কাল্পনিক সংখ্যার প্রতীক হলো, কাল্পনিক প্রতীক কি হবে? প্রতীক, কাল্পনিক সংখ্যার প্রতীক বা সিম্বল হচ্ছে কেমন হবে? কাল্পনিক সংখ্যার ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার শব্দ অর্থ হলো কাল্পনিক সংখ্যা। তাহলে ইমাজিনারি নাম্বারকে যখন আমরা স্পেলিং করব, স্পেলিং করলে প্রথমে কি আসে? আই আসে। আই হলো ইমাজিনারি নাম্বারের প্রথম লেটার হচ্ছে আই। তাহলে আমরা ইমাজিনারি নাম্বার, এই কথাটাকে আমি ইমাজিনারি শব্দটাকে স্পেলিং করলে প্রথমে যেহেতু আই আসে, কাল্পনিক সংখ্যাকে সে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। ছোট হাতের আই, কখনো বড় হাতের আই লেখা যাবে না। কাল্পনিক সংখ্যার প্রতীক হচ্ছে ছোট হাতের আই। এটাই হলো কাল্পনিক সংখ্যার প্রতীক। এই শুধু মাত্র তুমি যদি শুধু আনসার হিসেবে আই লিখে দাও, তাও তুমি 1 মার্কস পেয়ে যাবে। তাহলে আমাদের কাল্পনিক সংখ্যার প্রতীক কি আমরা জেনে গেলাম। কাল্পনিক সংখ্যার প্রতীক হচ্ছে। পরবর্তী ব্রিফ কোশ্চেন হচ্ছে, কাল্পনিক সংখ্যা আই ইকুয়াল হোয়াট? এই কোশ্চেনটা অ্যাকাউন্টিং 2022 সালে পরীক্ষা এসেছিল। এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, কাল্পনিক সংখ্যা আই এর মান কত? তাহলে আই এর মান কি হবে? আমরা কিভাবে আনসার করবো একটু খেয়াল করো। আনসার, আই সমান স্কয়ার রুট অফ -1। আর এর মান হচ্ছে -1 এর বর্গমূল। আসলে এটা কিভাবে হলো? -1 কিভাবে হলো একটু খেয়াল করে দেখি আমরা। এখানে একটু খেয়াল করে দেখো, কাল্পনিক সংখ্যা কোনগুলো? কাল্পনিক সংখ্যা হচ্ছে এই যে ঋণাত্মক সংখ্যা। প্রথমে আমরা লিখবো ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4। এই যে ঋণাত্মক সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো কেমন সংখ্যা? এই সংখ্যাগুলো হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাগুলোর উপরে যখনই আমি বর্গমূল চিহ্ন দিব, এই যে -2 এর উপরে বর্গমূল দিলাম, তাহলে স্কয়ার রুট অফ -2, -3 এর উপরে বর্গমূল দিলাম, স্কয়ার রুট অফ -3, -4 এর উপরে বর্গমূল দিলাম, স্কয়ার রুট অফ -4।
এখন পর্যন্ত -1, -2, -3, -4 ছিল বাস্তব সংখ্যা। এই সংখ্যাগুলো ছিল সবগুলোই বাস্তব সংখ্যা। এখন এই ঋণাত্মক বাস্তব সংখ্যার উপরে যখনই আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, সাথে সাথে এই সংখ্যাগুলো হয়ে গেল অবাস্তব সংখ্যা। এখন আই এর মান, এই অবাস্তব সংখ্যাগুলোর মধ্যে কোনটা হবে? আই এর মান হচ্ছে স্কয়ার রুট অফ -1। কিভাবে -1 নিলাম আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখায় 0 হচ্ছে মূলবিন্দুর অবস্থান। 0 হতে ডান দিকে অগ্রসর হলে সংখ্যার মান ক্রমশ বাড়ে। যেমন আমি ডান দিকে যাচ্ছি, 1, 0 থেকে 1 আরো বড়, 1-এর চেয়ে 2 আরো বড়, 2-এর চেয়ে 3 আরো বড়, 3-এর চেয়ে 4 আরো বড়। আমি যতই ডান দিকে যাচ্ছি সংখ্যার মান শুধু বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। এবার 0 হতে বাম দিকে অগ্রসর হলে সংখ্যার মান ক্রমশ কমতে থাকবে। 0 থেকে -1 আরো ছোট, -2 আরো ছোট, -3 আরো ছোট, -4 আরো ছোট। তাহলে খেয়াল করো, এই যে নেগেটিভ সংখ্যাগুলো লিখলাম, এই নেগেটিভ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? -1। -1-এর চেয়ে -2 আরো ছোট, -3 আরো ছোট, -4 আরো ছোট, কারণ বাম দিকে গেলে সংখ্যার মান তো কমতে থাকে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমি সংখ্যাগুলো লেখার চেষ্টা করি। -1 হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যা। এরপর হচ্ছে -1-এর চেয়ে -2 আরো ছোট, -3 আরো ছোট, -4 হচ্ছে আরো ছোট। এই যে নেগেটিভ সংখ্যাগুলো লিখলাম, এই নেগেটিভ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যাকে? -1। সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যাকে? -1, কারণ -1-এর চেয়ে তো -2, -3, -4 আরো ছোট। তাহলে আই এর মান হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ নাম্বারের বর্গমূল। তাহলে আই এর মান হচ্ছে কি? আই এর মান হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যার বর্গমূল। তাহলে আমরা মনে থাকবে আই এর মান কি? আই এর মান হচ্ছে এই ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কত? -1। আই এর মান হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যার বর্গমূল। পরবর্তী ব্রিফ কোশ্চেন তোমরা খেয়াল করো, আই স্কয়ারের মান কত? এখন আই এর মান আমরা জেনে গেছি। আই এর মান কি জানছি? আই ইকুয়াল -1 এর বর্গমূল, আই ইকুয়াল স্কয়ার রুট অফ -1। এখান থেকে এবার আই স্কয়ারের মান বের করবো। কিভাবে বের করবো একটু খেয়াল করো। তোমাদের এটা সূত্রের মতো মনে রাখবে। আমরা জানি আই সমান, আমরা জানি আই সমান স্কয়ার রুট অফ -1 এর বর্গমূল। এখন এখানে যেহেতু -1-এর পর বর্গমূল চিহ্ন আছে, এই বর্গমূলকে দূর করতে হলে এই সমীকরণের উভয় পক্ষকে কি করতে হবে? বর্গ করতে হবে। আমরা যদি সমীকরণের উভয় পক্ষে বর্গ করি তাহলে বর্গমূল চিহ্নটা দূর হয়ে যাবে এবং আইটা আই স্কয়ার হয়ে যাবে। যেহেতু আমাকে আই স্কয়ারের মান বের করতে হবে, তাহলে আই থেকে আই স্কয়ারের মান বের করতে হলে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। এই পাশে স্কয়ার করলাম, এই পাশেও স্কয়ার করে নিলাম। এখানে লিখে দিলাম বর্গ করে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। উভয় পক্ষকে বর্গ করলে কি হচ্ছে? ইমপ্লাইজ আই স্কয়ার সমান এই রুট আই স্কয়ারে কি হলো? কাটা গেল। রুট আই স্কয়ারে কাটা, তাহলে কি থাকে? রুট আই স্কয়ারে কাটা গেলে আর কি থাকে? -1 থাকে। আমরা বোঝানোর জন্য বলি এর রুট আই স্কয়ারে কাটা কাটি, এই কাটাকাটি যাওয়ার পর আর কি থাকে? -1 থাকে। তাহলে আমরা দেখে গেলাম আই স্কয়ার সমান -1। এটা সরাসরি সূত্র আকারে তোমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে আই ইকুয়াল -1 এর বর্গমূল, আই ইকুয়াল স্কয়ার রুট অফ -1 এবং আই স্কয়ার ইকুয়াল -1। তাহলে সরাসরি মনে রাখবে। এই অধ্যায়ে সবচেয়ে বেশি ব্যবহার হবে এই সূত্রটা। আই স্কয়ারের মান, আই স্কয়ার ইকুয়াল -1, সরাসরি এটা একটা সূত্র। আই স্কয়ার ইকুয়াল -1 সূত্র হিসেবে মনে রাখবে। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি আনসার, আই স্কয়ার ইকুয়াল -1। আজকের লেকচার এখানেই সমাপ্ত। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে তোমাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।